কথা বলবেন না আপনি? কি পেলেন আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়ে? আমার অপরাধ কি ছিল প্লিজ বলুন। কি করেছি আমি? কেন এমন করলেন আমার সাথে? আপনার মতো মানুষকে আমি কখনো ক্ষমা করব না। ইচ্ছে করছে আজ এখানেই নিজের জীবনটাকে শেষ করে দেই। খবরদার, নিজের জীবন শেষ করার কথা একবারও ভাববে না। তোমার সাথে জড়িয়ে আছে আমার জীবনের বেঁচে থাকা। আর যদি নিজের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো, তবে তো জানোই আমি কি করতে পারি। তোমরা দুবোন আমাকে অনেক ঠুকেছ, অনেক। মায়া, আমার দোষ কী ছিল বলো? আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আর তোমার বোন এই খেলাটা আমার সাথে কেন খেললে? বলো, কেন খেললে? রিজন ভাই, বিশ্বাস করুন আমি কোনো খেলা খেলিনি। আমি জানতাম না এসবের কিছু। আপনি যে... চুপ, আর কোনো কথা বলবে না তুমি। অনেক খেলেছো আমাকে এনে, এখন আমার খেলা দেখবে। বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। মায়া সেখানে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অঝরে তার পানি ঝরছে। আজ সে বউ সেজেছিল তার ভালোবাসার মানুষটার জন্য, কিন্তু কোত্থেকে কি হয়ে গেল সে নিজেও জানে না। তখন একটা মেয়ে দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরল। মায়া পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট হিয়া মায়ের সামনে এসে ঠোঁট বাঁকিয়ে বলতে শুরু করলো, আম্মু, তুমি বউ সেজেছ কেন? মায়া হাঁটু কেড়ে হিয়ার সামনে বসলো। হিয়ার দু গালে হাত দিয়ে বলতে শুরু করলো, আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে খাইয়ে দিব। হিয়া মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না আম্মু, আমি কোথাও যাব না। আমি চলে গেলে তুমি আবার পালিয়ে যাবে, আর আমি তোমাকে খুঁজে পাবো না। মায়ের চোখের জল যেন বাঁধই মানছে না, কারণ সে জানে যে সে শত চাইলেও আর কোথাও যেতে পারবে না। মায়া হেঁকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু হিয়া নাছোড় বান্ধা, মাকে ছেড়ে সে কোথাও যাবে না। এদিকে আমি খাবার হাতে রুমে ঢুকলাম। রুমে ঢুকে মায়ের দিকে তাকাতে যেন আমি হারিয়ে যাই অন্যায় অজানায়। মায়ের এই মুখটা যে কত কি মনে করিয়ে দেয় আমাকে। মামনি, আসো, খেয়ে নেবে। না বাবা, আমাকে আম্মু খাইয়ে দেবে। তোমার আম্মু টায়ার্ড, কাল খাইয়ে দেবে। আজ এসো, আমি খাইয়ে দিই। না, আম্মু আমাকে বলেছে আমাকে খাইয়ে দেবে। মামনি জেদ করে না। আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর খাবারটা নিয়ে বেডে রেখে দিলাম। আমি খাবার রেখে সোফায় গিয়ে ল্যাপটপ ওপেন করে বসে পড়লাম। আমি একদম স্বাভাবিক আচরণ করছি, যেন কিছুই হয়নি। আজ যেন আমার সাথে মায়ের বিয়ে হওয়ারই কথা ছিল, আর তাই হয়েছে। মায়া হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবারের প্লেট উঠে খাবার নিয়ে হিয়ার মুখে খাবার তুলে দিতে লাগলো। হিয়া খেয়ে যাচ্ছে মজা করে, যেন কতদিন সে এত মজা করে খায়নি। আম্মু, তুমি খাবে না? মায়া হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে, না আম্মু, আমার খিদে নেই। কেন? ও, তুমি খেয়ে এসেছো তাই না? হুম। হিয়ার খাওয়া শেষ হলে মায়া বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়নার দিকে তাকিয়ে আছে মায়া। আজ রাতটাকে ঘিরে সে কত কিছু সাজিয়েছিল, হাজারো স্বপ্ন, নতুন করে বাঁচার আশা। 1 বছর আগে যাকে ভালোবেসেছে সেই নীলের সাথে আজ তার বিয়ে ছিল। সে বউ সেজে বসেছিল রুমে। এমন সময় একটা মেয়ে এসে তাকে 1 গ্লাস জুস আর মিষ্টি খেতে দিয়েছিল। মিষ্টি আর জুস খাওয়ার পর কী হয়েছিল তা তার মনে নেই। তখনই সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর যখন সে চোখ মেলে, তখন সে নিজেকে অচেনা একটা জায়গায় আবিষ্কার করে। আস্তে আস্তে জানতে পারে সে যে বাড়িতে অবস্থান করছে সেটা তার বোনেরই স্বামীর বাড়ি, যেখানে আছে তার বোনের ছোট্ট মেয়েটাও, আর সেটাই হচ্ছে হিয়া। আম্মু, আম্মু তাড়াতাড়ি বের হও। হিয়ার কথায় হুঁশ ফেলল মায়ার। কোনো রকম ফ্রেশ হয়ে বের হলো। কি হয়েছে আম্মু, ডাকছিলে কেন? আম্মু, তুমি ফ্রেশ হতে গিয়েছো, কিন্তু তুমি তো ড্রেসই নাওনি। এই নাও, বাবা তোমাকে এই শাড়িটা পরতে বলেছে। মায়া হিয়ার কাছ থেকে শাড়িটা নিয়ে আবারও বাথরুমে ঢুকলো। শাড়িটা বদলে বের হয়ে বিছানায় হিয়ার কাছে গিয়ে বসলো। হিয়া একবার মায়ের দিকে তাকাতেই মায়াকে জড়িয়ে ধরে বলল, হিয়া একবার মায়ের দিকে তাকিয়ে মায়াকে জড়িয়ে ধরে বলল, আমার আম্মু, আর কোথাও যেতে দেবো না তোমাকে। মায়াও হিয়াকে জড়িয়ে ধরে আছে। আজ ছায়ার কথা খুব মনে পড়ছে। ছায়াটাও মাঝে মাঝে এমন করতো। 2 বোনের ভালোবাসা দেখে সবাই বলতো এই 2 বোনের বিয়ে হলে যে কীভাবে থাকবে আল্লাহই জানে। আর ছায়া বলতো, আমি এমন কাউকে বিয়ে করব, তারা 2 ভাই থাকবে, একজনকে আমি বিয়ে করব, আরেকজনকে মায়া বিয়ে করবে। বোনের কথা মনে পড়তে মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। ততক্ষণে হিয়া ঘুমিয়ে পড়েছে মায়াকে জড়িয়ে ধরেই। মায়া হিয়াকে শুয়ে দিয়ে হিয়ার দিকে তাকিয়ে 1 হাত ভর দিয়ে শুয়ে আছে। এদিকে আমি কাজ করতে করতে সোফায় ঘুমিয়ে পড়ি। বিষয়টা খেয়াল করলো মায়া, তাই বিছানার দিকে চাদর নিয়ে এসে আমার গায়ে মেলে দিল। চাদরটা মেলে দিয়ে মায়া চলে যাবে, ঠিক তখনই তার হাতটা ধরে ফেললাম। মায়া তাকাতেই দেখলো আমি তার দিকে ছল ছল চাহনিতে চেয়ে আছি। মায়া, আমার ভুলটা কোথায় ছিল? আমাকে এত বড় ধোঁকা তুমি কেন দিয়েছিলে? মায়া কি উত্তর দেবে বুঝতে পারছে না। রিজন ভাই, আমি সত্যিই জানতাম না, যখন জানতে পেরেছি অনেক দেরি হয়ে গিয়েছিল তখন। মিথ্যা, তোমরা আমাকে ঠকিয়েছ।
বলে মায়াকে নিজের উপর ফেলে দিলাম। মায়ের কোমর চেপে ধরে অজোরে চুমু দিতে লাগলাম মায়ের গলা আর ঘাড়ে। মায়ের নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পাগলের মতো আমি মায়েকে চুমু দিচ্ছি আর কোমর চেপে ধরে আছি। রিজন ভাই ছাড়ুন প্লিজ, প্লিজ রিজন ভাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মায়া। মায়ের কান দেখে আমার হুঁশ ফেললো। আমি মায়াকে ছেড়ে দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলাম। মায়া, তুমি আমাকে ঠকিয়েছো, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছিলাম আর এখনও বাসি। কিন্তু তুমি এটা মনে রেখো, সেদিন তোমাকে আমি ভালোবাসতাম পরম আদরে, কিন্তু আজকের পর থেকে আমি তোমাকে আমার হিংস্রতা দিয়ে ভালোবাসবো। আমাকে ছেড়ে গিয়েছিলে তুমি, আমি তোমাকে বোঝাবো কত কষ্ট আমি পেয়েছি এত বছর। সকালবেলা ঘুমতে ঘুরতে মায়া দেখলো হিয়া থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছাড়লেই মায়া পালিয়ে যাবে আর নয়তো হারিয়ে যাবে। মায়া কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে থাকলো, তারপর হিয়াকে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে অফিসের জন্য। মায়া বিছানা থেকে ওঠার সময় একবার মায়ের দিকে তাকিয়েছিলাম, তারপর আবারও ব্যস্ত হতে নিলাম নিজেকে নিয়ে। মায়া ফ্রেশ হয়ে এসে নিচে গেল নাস্তা রেডি করতে। আমি ততক্ষণে রেডি হয়ে নিচে নেমে গেলাম। চাবি ঘোরাতে ঘোরাতে বেরোচ্ছি। আপনি খেয়ে যাবেন না? না, আমি বাসায় খাই না। এতদিন আর আজকের ব্যাপার এক ছিল না। এতদিন বাসায় আমি ছিলাম না, এখন আমি এসেছি, তাই আগের সব নিয়মকানুন বাদ। বসুন, খেয়ে যাবেন। আমার জীবনের নিয়ম আমি কারোর জন্য বদলাবো না। ভালো কথা বলছি, নিজের কাজ করো আর হিয়ার খেয়াল রেখো। মায়া আর কিছু না বলে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারলো। আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। মায়া, এটা কি করলে? ভালো কথা শোনার মানুষ আপনি কোনো দিন না, তাই খারাপভাবে বোঝালাম। যান, রুমে যেয়ে ড্রেস বদলে আসেন, আমি খাবার রেডি করছি। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। মায়া পাউরুটি, ডিম, জেলি, জুস সব কিছু নিয়ে রুমে আসলো। আমি শার্টের বোতামগুলো লাগিয়ে পিছনে ফিরতে দেখলাম মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তখনই, দোহাই লাগে, চেঁচামেচি করবেন না। হিয়া ঘুমাচ্ছে, ঘুমাতে দিন। আপনাকে চেঁচামেচি করতে দেখলে মেয়েটা ভয় পেয়ে যাবে। আমার মুখে হাত দিয়ে একটানে কথাগুলো বলে গেল মায়া। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মায়া আমাকে সোফায় বসে খাবার প্লেটটা হাতে দিয়ে বলল, খেয়ে নিন, নয়তো এখন আমি কান্না করব আর হিয়াকে বলবো আপনি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন। তারপর ওর কান্নার সামনে অফিসে যেতে পারবেন তো? আমি মায়ের কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়েছি মায়ের দিকে। কিছু বলতে যাব তখনই মায়া এক পিস রুটি আমার মুখে পুরে দিল। বেচারা, আমি আর কথাই বলতে পারলাম না। মায়ের ব্ল্যাকমেলে আমি সব খাবারগুলো শেষ করলাম। আমার খাওয়া শেষ হতে মায়া উঠতে যাবে, তখনই শাড়ি পেঁচিয়ে আমার উপরে পড়ে গেল। ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি মায়ের কোমর চেপে মায়ের দিকে তাকিয়ে আছি। না চাইতেও মায়ের একটা হাত আমার গলা আঁকড়ে ধরেছে। আমি মায়ের চুলগুলো তার কানের কাছে গুঁজে দিলাম। এই মায়াকেই সে কয়েক বছর আগের মায়ের মতো লাগছে, যাকে আমি ভালোবেসেছিলাম, যার সব কিছু আমাকে মায়ায় জড়িয়েছিল। এর মাঝে কারো হাসি শব্দ। আম্মু, বাবার কোলে উঠেছে। মায়া আমাকে ছেড়ে উঠে পড়ল, আর আমি নিজেকে সামলে নিলাম। আসলে সোনা, আম্মু পড়ে গিয়েছিল। আমি জানি, আমি ঘুমিয়েছিলাম, তাই তুমি আম্মুকে কোলে নিয়েছো। আমি মুভিতে দেখেছি। মায়ের চোখ যেন রসগোল্লা হয়ে গেল। মেয়েটা কি যে ছায়ার মতোই পাকা হয়েছে, মায়া তা ভালোই বুঝতে পেরেছে। হে আম্মু, চলো ব্রাশ করবে, নাস্তা খেতে হবে আম্মু। আম্মু চলো। কিন্তু বাবা কোথায় যাচ্ছে? আমি অফিসে যাচ্ছি মা। না, কোথাও যাওয়া হবে না। তুমি তো বলেছিলে আম্মু আসলে আমরা ঘুরতে যাব আর অনেক মজা করব। তবে তুমি কেন অফিস যাচ্ছ? কিন্তু মা। কোনো কিন্তু না বাবা। তুমি অফিসে গেলে আমি কিছু খাবো না কিন্তু। আমার আর কিছুই করার নেই। মায়ের মতো মেয়ে ব্ল্যাকমেল করা শিখে গেছে, আমি তা ভালো করে বুঝতে পেরেছি। মেয়ের কথা রাখতে আমার আর অফিসে যাওয়া হলো না, তাই টাইটা খুলে বিছানায় শুয়ে পড়লাম। মায়া হিয়াকে ফ্রেশ করে নিয়ে আসলো। হিয়াকে আমার কাছে বসে খাবার আনতে গেল, আর হিয়া আমার কাছে বসে আমার চুল টানছে। মাঝে মাঝে হিয়া অনেক খুশি থাকলে এমন করে। মা, আজকে তুমি অনেক খুশি? হ্যাঁ বাবা। কেন? আল্লাহ আমার আম্মুকে আমার কাছে এনে দিয়েছে তাই। তার মানে তুমি এতদিন তোমার বাবার কাছে খুশি ছিলে না? মুখটা উঠিয়ে হিয়া বলল, বাবা, আমি তোমার সাথেও খুশি ছিলাম, কিন্তু তোমার তো আঁচল নেই যা হাতে পেঁচিয়ে আমি ঘুমাতে পারি। মায়ের আছে, আর মায়ের আঁচলে আঙ্গুল পেঁচিয়ে ঘুমাতে অনেক মজা। আমি কাল রাতে অনেক মজা পেয়েছি। আমি হিয়ার দিকে তাকিয়ে আছি। নিজের মাকে হিয়া কতটা চায় তা হয়তো জানতাম, কিন্তু আমার ছোট মেয়েটা যে এত গভীরভাবে মাকে কল্পনা করে তা কখনো বুঝতে পারিনি। আমি হিয়াকে জড়িয়ে ধরলাম।
মা এসেছিল অনেক আগেই। দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের কথা শুনছিল। হিয়ার কথা শোনার পর মনে হচ্ছে হিয়ার তাকে খুব দরকার। মায়ের চোখে পানি জমেছে, তবে মনে হচ্ছে এই জল আনন্দের। মায়া খাবার হাতে রুমে ঢুকলো। আম্মু তাড়াতাড়ি খেতে আসো, আমরা ঘুরতে যাব। হিয়া করতে যাওয়ার কথা শুনে মহা খুশি, তাই দুষ্টুমি করতে করতে পুরোটা খেয়ে নিল। হিয়াকে রেডি করে নিজেও রেডি হয়ে নিল মায়া। আর আমি তো আগে থেকে রেডি ছিলাম। মায়ের কাণ্ড আমি বুঝতে পারছি না। কাল অব্দি বিয়ে ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদের কষ্ট যাকে করে করে খাচ্ছিল, আর আজ সেই মেয়েটা এমন ভান করছে যেন কিছুই হয়নি। আমি গাড়ি বের করতে যাব ঠিক তখনই। এই কি করছেন? কেন গাড়ি বের করছি? গাড়িতে যাব না। মানে তাহলে কিসে যাব? কেন, রিক্সায় যাব। যদি খোলা বাতাসে মজাই না নিতে পারি তবে ঘুরতে যাওয়ার মজা নেই। না, হিয়ার কষ্ট হবে। হিয়ার রিক্সায় চলার অভ্যাস নেই, তাও এই কাঠপাটা রোদে। মায়া আমাকে আর কিছু না বলেই হিয়াকে জিজ্ঞাসা করলো, মামুনি, আম্মুর সাথে রিক্সায় যাবে না? জানো, রিক্সায় বসলে খোলা আকাশ দেখতে পারবে, আর মেঘের খেলাও। হিয়া খুব মজা পেয়েছে। মেঘের খেলার কথাটা সে প্রথম শুনলো, তাই কৌতূহল বেশি। সত্যি আম্মু? মেঘের খেলা দেখব? ওকে, তাহলে রিক্সায় যাব। বাবা, আম্মু যা বলছে তাই হবে? মামুনি, অনেক রোদ তো। আপনাকে তা নিয়ে ভাবতে হবে। হিয়ার মায়ের আঁচল আছে ওর ঘাম মুছে দেওয়ার জন্য, আর বাতাসও আছে। ইট পাথরের আড়ালে মেয়েটাকে বন্দি রাখলে ওর নিঃশ্বাস নিতে একদিন কষ্ট হবে। একটু মুক্ত বাতাস দিন ওকে। মায়ের কথাগুলো আমার কাছে বরাবরই অবাক লাগে। এই একটা জিনিসই মায়ের সাথে ছায়ার অমিল। মায়া যে কোনো অবস্থায় মানিয়ে নিতে পারে, অনেক সময় ইচ্ছে করে অনেক কিছু সামলে নিতে জানে, কিন্তু ছায়া কখন এমন করেনি। রোদের তাপ তাকে পোড়াতো, সে সব কিছু ভালো চাইতো। মানিয়ে নেওয়া ব্যাপারটা কাজ করতো না কখনো। ছায়ার কাছে মনে হতো টাকা থাকলে সুখও কেনা যায়। আমি মায়ের দিকে কিছুক্ষণ তাকালাম, তারপর গাড়ি পার্ক করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। মধ্যবয়সী এক লোক সিগারেট টানতে টানতে আসছে। অনেক রোদ, রিক্সাও তেমন নেই, তাই আমি সেই রিক্সাটাকে ডাক দিলাম। মামা যাবেন? হ জামু, চলেন, কই যাইবেন? এই তো লেক কিড পার্ক, ধানমন্ডির দিকে। হ জামু, 100 টাকা। আচ্ছা চলেন। 1 মিনিট। এই মামা শোনেন, এখান থেকে সেখানের ভাড়া 100 টাকা না, 70 টাকা, অনেক বেশি হয়ে যায়। আপনাকে 65 টাকা দেওয়া যায়, কিন্তু তাও দিব না, দিব 50 টাকা। কারণ আপনার সিগারেটে আমার মেয়ের স্বামী আর আমার কষ্ট হবে, তাই 15 টাকা কাটা। এখন বলেন কি করবেন? লোকটা কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেট ফেলে দিল। আফা, ফালাইয়া দিছি, এবার কত দিবেন? 80 টাকা দিব, চলেন, ভাববেন না, এটাই ভাড়া। আপনি আমার মেয়ের আর আমার স্বামীর নিঃশ্বাসের নেয়ার যে মূল্যটা দিলেন, তাও 3 জনের পক্ষ থেকে 5 টাকা করে। যদি সামান্য 5 টাকার নিঃশ্বাসের মূল্য হতে পারে না? মায়ের কথায় লোকটা খুশির হাসি দিল, যেন মায়া সত্যিই কোনো কথা বলে ফেলেছে, আর যেন তার পক্ষ নেই। সিগারেট ফেলে দেওয়ার কোনো আফসোসই কাজ করলো না তার। মায়া রিক্সায় উঠে হিয়াকে কোলে নিয়ে বসলো, আর আমি অবাকে তাকিয়ে আছি। মানুষকে যে কোনো কিছু কঠোরভাবে না বলেও সব কিছু নর্মাল রেখেও বোঝানো যায়। এটা হয়তো মায়ের সাথে না থাকলে বোঝা হতো না কখনো। হালকা বাতাস, মায়া যে নীল শাড়ি পরেছে আমি তা দেখছিলাম, কিন্তু ভালোভাবে খেয়াল করিনি। খোপা করেছে, কিন্তু চুল বেরিয়ে আছে কানের কাছ দিয়ে। খুব ইচ্ছে করছে চুলগুলো খুঁজে দিতে। আম্মু কেমন লাগছে তোমার? অনেক মজা আম্মু, অনেক ভালো লাগছে। আমি এভাবে কখনো ঘুরতে বেরোইনি। আমি বলেছিলাম না, দেখেছো মা যা বলে তাই কত ঠিক হয়। আম্মু তুমি বেস্ট। মায়া হিয়ার গাল ধরে একটা চুমু খেলো। মা মেয়ে খুব উপভোগ করছে, আর আমি মা মেয়েকে দেখছি। এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু কপালে বড় করে কালো টিপ দেইনি, যাকে বলে নজর টিকা। আপনি এভাবে তাকিয়ে থাকলে নজর পড়ে যাবে। আমি বুঝতে পারছি না এই কথার উত্তরে আমি কি বলবো। বুঝেছি, আপনাকেও একটা দিতে হবে, তাই না? মানে কি দিতে হবে? এই যে হিয়াকে যা দিলাম, বাংলা ভাষায় চুম্মা। আমি চোখ গরম করে তাকালাম, কিন্তু মায়ের ভয় লাগছে না, মজাই লাগছে। আপনার চোখে গরমকে আমি ভয় পাই না রিজন ভাই, বরং এই চোখের উপরে ফ্রাই প্যানে রেখে ডিম ভাজতে পারি। গ্যাস বেঁচে যাবে আর পেটও ভরবে। হিহি, আম্মু বাবার চোখের ওপরে ডিম ভাজছে। হ্যাঁ আম্মু, তারপর দুজনে সে ডিমটা খাবো। হিয়া এসে যাচ্ছে, আর আমি ভাবছি মায়ের এই কথাটা। আগে মায়ের প্রায় এই কথাটা বলতো আর খিলখিল করে হাসতো, কিন্তু এখন এই হাসির সাথে হিয়াও যোগ হলো।
রিক্সা চলছে। হঠাৎ রিক্সা থেমে গেল। পার্কে চলে এসেছি। হিয়া বেশ খুশি হলো। মায়ের হাত ধরে ভিতরে ঢুকলো। হিয়া খেলছে আর তার সাথে খেলায় মেতে উঠেছে মায়াও। হঠাৎ কেউ মায়ের হাত ধরলো। কি খুব মন দিয়ে সংসার করছো তাই না? নিলয়, তুমি এখানে? কি ভেবেছিলে তোমার বিরহে পাগল হয়ে পাগলা গাড়িতে থাকবো? এসব কি বলছো? আর এটা পাবলিক প্লেস। নিলয় মায়াকে টান দিয়ে নিজের খুব কাছে নিয়ে এলো। দূর থেকে সব দেখছি আমি, আর আমার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমি ওদের সামনে গিয়ে মায়াকে নিলয়ের হাত থেকে ছাড়িয়ে, সাহস কি করে হয় নিজের স্বামীর সামনে অন্য ছেলের সাথে ঢলাঢলি করিস? মায়া কিছুই বুঝতে পারছে না। চল চল চোখে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোর এত বড় সাহস হয় কি করে? লজ্জা করলো না স্বামীর সামনে অন্য একটা পুরুষের সাথে ঢলাঢলি করতে? আজ তোকে আমি মেরেই ফেলবো। প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি। ও নিজে থেকে এসে আমায় ধরেছিল। কিন্তু কে শুনে কার কথা? আরও প্যান্ট থেকে বেল্টটা খুলেই আমি আঘাত করা শুরু করলাম মায়াকে। টানা 20 মিনিট সজোরে বেল দিয়ে মারলাম মায়াকে। আর মায়া ছাড়া পর জন্য হাজারো আকতে মিনতি জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বিছানার উপরে গুটিসুটি মেরে বসে আছে মেয়েটা। বেল্টের আঘাতে আঘাতে পুরোটা শরীর যেন ঝাঁঝরা হয়ে গেছে। হাত পা নাড়াতে খুব কষ্ট হচ্ছে। অসহনীয় এক যন্ত্রণা হচ্ছে। চোখের পানি বাদ মানতে চাইছে না। কিছুক্ষণ আগেই আমি মায়াকে থাপ্পড় দেওয়ার পর মায়া গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। সে কিছুই বুঝতে পারেনি, কারণ নিলয় জোর করে মায়াকে তার কাছে এনেছিল। পাবলিক প্লেস, তাই কোনো সিক্রেট চায় না। তাই মায়া নিলয়কে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু তার আগে আমি দূর থেকে দেখেছি যে নিলয় মায়াকে ধরেছে, যা দেখে আমার মাথা এতটাই গরম হয়েছে যে পাবলিক প্লেসেই মায়াকে থাপ্পড় মেরেছি। শুধু থাপ্পড় মেরে শান্ত হয়নি, মায়াকে টেনে একটা রিক্সা ডেকে উঠিয়ে হিয়াকে নিয়ে বাড়িতে চলে আসি। আর বাসায় আসার পরেই হিয়াকে টানতে টানতে তার রুমে রেখে লক করে দিয়েছি। আর নিজের প্যান্টের বেল দিয়ে ক্ষত বিক্ষত করেছি মায়ের শরীর। আজ হয়তো শুধু নীলের হাত ধরার কারণে এমনটা হয়নি। এত বছরে যে রাগ অভিমান জমেছিল তা হয়তো কিছুটা মিটিয়েছি। মায়া ফুপে ফুপে কেঁদে যাচ্ছে। আমি সোফার উপরে বসে আছি, দুহাত মুঠো করে মাথায় ঠেকিয়ে। তুমি ভেবেছিলে আমি সে আগের রিজন, যে তোমাকে পাগলের মতো শুধু ভালোবেসে যাব? না, আজ আমি শুধু পাগলের মতো ভালোবাসতেই জানি না, জানি পাগলের মতো হিংস্রতা দেখাতেও। কোনো পুরুষ যদি তোমার দিকে তাকায়ও আমি তোমাকে শাস্তি দেব। সো এরপর থেকে কেয়ারফুল থাকবে। মায়া কেঁদে যাচ্ছে, শরীরে যেন কোনো বিষ ঢেলে দিয়ে অসহনীয় যন্ত্রণা হচ্ছে মায়ের। আমি চাই আমার মেয়েটাকে দেখি, ও তখন অনেক ভয় পেয়েছে, ওকে সামলাতে হবে বলে আমি সেখান থেকে চলে আসি। মায়ের যন্ত্রণা বেশিক্ষণ সইতে না পেরে জ্ঞান হারালো। আর আমি হিয়ার কাছে গেলাম। হিয়া চুপচাপ সোফায় বসে আছে। মামনি, কি হয়েছে? বাবার উপরে রাগ করেছো? আমরা আরেকদিন ঘুরতে যাবো, ওকে? আর তোমাকে অনেক খেলনা কিনে দেবো। হিয়া আমার দিকে তাকিয়ে আছে। আম্মু কোথা? আম্মু ঘুমোচ্ছে। একটা দুষ্ট লোক আম্মুকে ধরেছিল তো, তাই আম্মুর ঘৃণা লেগেছে আর তাই গোসল করে ঘুমাচ্ছে। বলেছে তোমাকে যেন আমি দুপুরে খাবার খেয়ে দিই। আমি আম্মুর কাছে যাব বাবা। না মা, এখন আম্মু ঘুমোচ্ছে। আম্মু বলেছে তুমি আমার কথা না শুনলে তোমার আম্মু চলে যাবে। মায়ের চলে যাবার কথা শুনে হিয়ার কিছু বলল না, অসহায়ভাবে আমাকে বলল, আচ্ছা বাবা, আমি তোমার সব কথা শুনবো। হিয়াকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি একটা লেডি ডক্টরকে ফোন করে বাসায় নিয়ে আসলাম। এভাবে ওনাকে কে মেরেছে? উনি তো এমনিতেও অনেক দুর্বল। ডক্টর, শি ইজ মাই ওয়াইফ। আর আপনি এত কথা না বলে ভালো করে ট্রিটমেন্ট করুন। বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই, একটা মলম দিয়েছি, শরীরে লাগিয়ে দিবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ, মেয়েটাকে আর এভাবে মারবেন না প্লিজ। বলে ডক্টর চলে গেল। আমি মেডিসিন আর মলমগুলো নিয়ে আসলাম। 1 ঘন্টা পর জ্ঞান ফিরল মায়ের। চোখ মিলতে দেখলাম আমি পাশে বসে আছি। আমাকে দেখে অন্তরটা কেঁপে উঠেছে। কিছুক্ষণ আগে সেই হিংস্রতার কথা মনে পড়ে যাচ্ছে মায়ের। ভয় পাওয়ার কিছু নেই মায়া, তোমাকে মারতে আসিনি, খেয়ে নিতে হবে। ব্যথার মেডিসিন এনেছি, আর একটা মলমও আছে, এটা লাগালে জ্বালা করবে না। মায়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই অনেক মিনতি করার পরও আমি তাকে মুক্তি দিইনি বেল্টের আঘাতের হাত থেকে। আর এখন সেই কিনা ব্যথা কমানোর জন্য মেডিসিন নিয়ে আসছি। কাটা গায়ে লেবুর রস দিতে এসেছেন? দরকার নেই আমার এমন দয়ার। জানোয়ারের মতো আমাকে মেরেছেন, বিয়ের কোণে অবস্থায় তুলে এনে আমার ফ্যামিলি আর আমায় অপমান করেছেন। আর কি চান আপনি? আর কিসের শান্তি হবে আপনার? বিয়ে ভাঙার খুব কষ্ট, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট, অনেক। আমি নিলয়কে ভালোবাসি, ভালোবাসি আমি ওকে। অনেক বার বেড়েছে তোর, তাই না? মার খেয়ে হয়নি, আরও খেতে চাস? মায়ের চুলের মুঠে ধরে কথাগুলো বললাম। মায়া অশ্রু জল নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি আজও তার মুখের কথাকেই প্রাধান্য দিই, কিন্তু মনের কথার খোঁজও রাখি না।
রিজন ভাই, আজও আপনি আমার মনের ভাষা বোঝেন না। একটা কাজ করুন, আমাকে মেরে ফেলুন, তবুও আমি আপনার থেকে, আপনার এই হিংস্রতা থেকে বেঁচে যাব। মায়ের কথাগুলোর মানে বুঝতে পারছি, কিন্তু গভীরতা টের পাচ্ছি না। কিভাবে টের পাবো? আমার ভেতরে যে যন্ত্রণা আমাকে অন্ধ করে দিয়েছে। আমি মায়ের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি মায়ের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিলাম আর পাগলের মতো মায়াকে কিস করতে লাগলাম। মায়া সারা পর চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। আমি একটানে মায়াকে বিছানায় ফেলে দেই। মায়ের শাড়ির আঁচল সরিয়ে পেটে গলায় অজরে চুমু দিতে থাকি। মায়া আমাকে ছাড়ানোর জন্য অনুরোধ করছে, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। মায়ের সারা শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। আমি সেখানেও আমার ঠোঁট দিয়ে স্পর্শ করছি, আর মায়া ব্যথায় কুঁকিয়ে উঠছে। রিজন ভাই, আমাকে ছাড়ুন। আপনি যদি স্বামীর অধিকার নিয়ে আসেন, আমি আমার শরীর আপনাকে বিলিয়ে দিতে রাজি, কিন্তু এভাবে হিংস্র হয়ে আমার কাছে আসবেন না রিজন ভাই। আমি আমার জীবনের স্বামীর কাছে ধর্ষিত হওয়ার কোনো ইতিহাস রচিত করতে চাই না, দোহাই লাগে। কাঁদতে কাঁদতেই বলল কথাগুলো মায়া। মায়ের কথায় আমার ধ্যান ভাঙল। আমার চোখ লাল হয়ে আছে, আর সেই রক্তবর্ণ চোখ দিয়েই আমি মায়ের দিকে তাকালাম আর বললাম, আমি টাচ করলে তোমার কান্না পায়? আমার সহ তোমাকে দোষিতা প্রমাণ করায়? আর নিলয় যে পরপুরুষ, তার অনুভব তোমাকে শিহরণ জাগায়? কই, নিলয় যখন ধরেছিল তখন তো নিজেকে ছাড়ানোর এতটা আকুতি মিনতি করনি। আসলে তুমি বউ হওয়ারই যোগ্য না, বরং তোমাকে আমি আমার রক্ষিত করে রাখতে পারি। মায়ের চোখ যেন বাঁধহীন হয়ে গেল। আমার কথাগুলো সে মেনে নিতে পারছে না। মায়ের চিৎকার করে কাঁদতে শুরু করলো। তবে তাই হবে রিজন ভাই, আজ থেকে আপনি আমাকে নিজের স্ত্রী হিসাবে জানবেন না, জানবেন আপনার রক্ষিতা হিসাবে। বলেই জোরে জোরে কাঁদতে শুরু করলো মায়া। আমি মায়ের কান্না সইতে পারি না কখনো, কিন্তু মায়াকে এত সহজে আমি ক্ষমা করব না। মায়া আমাকে আজ ঠকিয়েছে, আজ থেকে 7 বছর আগেও আর এখনও। রাত 10টা বাজে। দুপুরে রিজন বেরিয়েছে, এখনও ফেরেনি। বিকেলে হিয়ার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙতেই মায়ের কাছে এসে বসেছিল হিয়া, আর মায়াকে একটাই কথা বলেছিল। আর মায়া ব্যথার শরীর নিয়েই হিয়াকে জড়িয়ে বসেছিল। একটু আগে হিয়াকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে হিয়া। এখন বসে আছে রিজনের জন্য, কিন্তু রিজনের আসার নাম নেই। শরীরটা অনেক জ্বালাপোড়া করছে মায়ার। বেল্টের আঘাতগুলো মনে হয় চামড়ার অবধি লেগে গিয়েছে, এমন অবস্থা। 10:45। মায়া বসে থাকতে থাকতে বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দরজার কলিং বেলের আওয়াজ পেয়ে ধরফরিয়ে উঠে দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথেই দেখে একটা ছেলের কাঁধের উপর ভর করিয়ে রিজনকে নিয়ে এসেছে, আর রিজন বারবার হেলে দুলে পড়ছে। আসলে ভাবি সেই সন্ধ্যা থেকে ড্রিঙ্ক করছে। আমরা তো আড্ডা দেওয়ার জন্য যাই, কিন্তু আজ ও তো খেয়ে ফেলছে, বুঝিনি। মায়া বুঝতে বাকি থাকে না রিজন ড্রিঙ্ক করেছে। দরজা থেকে সরে দাঁড়ায় মায়া, আর ছেলেটি রিজনকে নিয়ে সোফায় বসিয়ে দেয়, তারপর বেরিয়ে যায়। মায়া রিজনের হাত তার কাঁধে তুলে নেয় আর রুমের দিকে পা বাড়ায়। এই মেয়ে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিছুটা মাতলামো করেই বলে রিজন। মাঝরাতে আর কত মাতলাপি করবেন? মেয়েটা ঘুমিয়েছে, প্লিজ রুমে যেয়ে এমন কিছু করবেন না। আপনার এই মাতলামি দেখলে মেয়েটা নষ্ট হয়ে যাবে। কি বললি? আমি মাতাল? মায়ের চুলের মুঠি ধরে গলায় নাক ঘষতে ঘষতে বলে রিজন। কি করছেন? ছাড়ুন আমাকে, আমি পড়ে যাব। মায়া আর কিছু বলার আগেই রিজন মায়াকে নিয়ে ফ্লোরে এলিয়ে পড়ে। রিজন ওপরে, মায়া নিচে। আমি মাতাল? মাতলামো করি? তাহলে তো নেশাটা কাটাতেই হয়, তাই না? বলেই নেশাগ্রস্তের মতো মায়ার দিকে তাকায় রিজন। জানো মায়া, আমার ছোট মেয়েটার জন্য আমি অনেক বদলে গিয়েছিলাম। তোমাকে না পাওয়ার কষ্ট, ধোকা পাওয়ার কষ্ট, সব মিলে আমি দিশেহারা হয়েছিলাম। জানো মায়া, আমার ছোট মেয়ে হিয়া তার মায়ের মতো হয়নি, হয়েছে তোমার মতো। যেন ওকে দেখলেই তোমার কথা মনে পড়তো। জানো মায়া, সেদিন তোমার খুব জ্বর ছিল, তুমি বিছানায় শুয়েছিলে, কারেন্টও ছিল না। বাসায় শুধু তোমার দাদি, তুমি আর আমি। ছায়া তোমার মা বাবার সাথে বিয়ে বাড়িতে গিয়েছিল। প্রচুর বৃষ্টির কারণে তারা ফিরতে পারছিল না। তোমার দাদি রাতে চোখে দেখে না, তাই সেদিন উপায় না পেয়ে আমাকে তোমার মাথায় জলপুটি দিতে হয়েছিল। জ্বরের করে তোমার ঠোঁট কাঁপছিল। মেঘের গর্জনে তুমি বারবার আমার শার্ট খামচে ধরছিলে। তোমার প্রেমে আগে থেকেই আমি মাতাল ছিলাম, আর সেদিন তো মাতলামো সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তুমি বারবার আমাকে চেপে ধরেছিলে, আর আমি শুধু একটা দই করেছিলাম,
যেন নিজেকে সামলাতে পারি। তোমার গায়ে ওড়না ছিল না, আর তুমি শরীরে চাদরও রাখছিলে না। একটা সময় নেশাগ্রস্তের মতো না চাইতেও তোমার গলায় গভীর একটা চুমু দিয়েছিলাম। তোমার কাছে যেতে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। তাই যেন নিজেকে সামলাতে পারি, তাই তোমার ওড়না দিয়ে চোখ বেঁধে ফেলেছিলাম, যেন তুমি কষ্ট পাও এমন কিছু আমাকে দিয়ে না হয়। তার 1 ঘন্টার ভেতরে তোমার মা বাবা ছায়াও চলে এলো। আমি বেরিয়ে আসলাম তোমাদের বাড়ি থেকে, তবে সারা রাত ঘুমাতে পারিনি। বারবার তোমার কাপা ঠোঁট আর আমাকে চেপে ধরার কথা মনে পড়েছিল। তোমার প্রেমে পাগল তো অনেক আগেই হয়েছিলাম, তবে সেদিনের পর তা মাতলা মতো রূপ নিল। তোমাকে নিয়ে আমি আমার স্বপ্নের দুনিয়া বানাতে লাগলাম। রিজন আর কথা বলতে পারছে না, মনে হয় চোখ থেকে এক্ষুনি 2 ফোঁটা পানি ঝরবে। মায়া ছলছল নয়নে রিজনের কথা শুনছে, কিন্তু রিজনকে সে কিভাবে বুঝাবে যে তার কোনো দোষ ছিল না। রিজন আর কথা বলতে পারছে না, চোখগুলো বুজে আসছে, আর মায়া রিজনকে আর ওঠাতেও পারছে না, কারণ রিজনের শরীরের পুরোটা ভর মায়ার উপরে। তাই মায়াও সেভাবেই রইল। মায়ার শরীরের ব্যথা কিন্তু কিছু করার নেই। সারা রাত এভাবেই পার হলো। সকালে রিজনের ঘুম ভাঙতেই মাথাটা যন্ত্রণা করছে। ঘুম থেকে উঠেই দেখলো মায়াকে জড়িয়ে ধরে ফ্লোরে শুয়ে আছে সে। মায়ার গলার দিকে চোখ যেতেই দেখলো মায়ার গলায় গভীর লাল দাগ হয়ে আছে। বেল্টের আঘাতেই এমনটা হয়েছে। রিজন তা বুঝতে পারছে। রিজন ফ্লোর থেকে উঠেই মায়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। হিয়ার পাশে মায়াকে শুয়ে দিয়ে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল রিজন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। কাল রাতে বেশি খেয়ে ফেলেছিল। বাসায় এসে মাতলামোর কথা কিছুটা মনে আছে রিজনের। কাল দুপুরে মেয়েটাকে সে মেরেছে, অনেক খারাপভাবে অপমান করেছে। এতটা হয়তো করা উচিত হয়নি। ফ্রেশ হয়ে বের হয়ে রিজন সোজা রান্নাঘরে পা বাড়ায়। নুডলস, টোস্ট, ডিম ভাজি, জুস, যা যা সে পারে সব রেডি করে ফেলে। সে যতই হিংস্র হোক না কেন, মায়াকে সে ভালোবাসে। তার উদ্দেশ্য মায়াকে কষ্ট দেওয়া, কিন্তু মেরে ফেলা নয়। মায়াকে সে মারবে, কষ্ট দেবে, আবার সেই ভালোবাসবে। এসব ভাবতে ভাবতে খাবার নিয়ে রুমে হাজির রিজন। মায়া এখনও ঘুমাচ্ছে, হয়তো ব্যথা রাতে ভালো করে ঘুমাতে পারিনি। তার উপর তার রাতের পাগলামি ভাবতে খারাপ লাগছে রিজনের। রিজন মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়া কারো স্পর্শ পেয়ে চোখ খুলল। রিজনকে দেখে ধরফরিয়ে উঠে বসলো। সামনে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 9টা বাজে। আমি বুঝতে পারিনি এত দেরি হয়ে গিয়েছে। আমি এক্ষুনি ব্রেকফাস্ট বানিয়ে আনছি। মায়া ভয়ে ভয়ে কথাগুলো বলছিল, কারণ সে ভেবেছে রিজন হয়তো তার দেরি করে ওঠা নিয়েও কিছু বলবে। রিজন আর ঠোঁটে 1 আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ করতে বলল, আর খাবারগুলো দেখিয়ে বলল ফ্রেশ হয়ে আসতে। মায়া একবার রিজনের দিকে তাকাচ্ছে, আর একবার খাবারের দিকে। তাকিয়ে দেখো না। হ্যাঁ, আমি ব্রেকফাস্ট বানিয়েছি, যাও ফ্রেশ হয়ে আসো। মায়া আস্তে আস্তে খাট থেকে নামলো। নামার সময় হাতের ব্যথার জায়গায় চাপ লেগে আস্তে কাতরময় শব্দ করেছে, যা রিজনের কান অবধি পৌঁছেছে। মায়া কোনো রকম ফ্রেশ হয়ে আসলো, কিন্তু সে বিশ্বাস করতে পারছে না যে রিজন এখন এত নর্মাল আছে, তার নিজের হাতে ব্রেকফাস্টও বানিয়েছে। মায়া আসতেই রিজন মায়ের হাত ধরে মায়াকে খাটে বসিয়ে দিল, আর খাইয়ে দিতে লাগলো পরম যত্নে। মায়া রিজনের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। রিজন এভাবে মায়াকে খাইয়ে দিচ্ছে যে তারা অন্য সাধারণ দম্পতির মতোই, আর হিয়াকে নিয়ে তাদের কতই না সুখের সংসার। রিজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে মায়ার কালকের কথা মনে পড়ল। রিজন তাকে বলেছে সে তার রক্ষিতা। মায়া না চাইতো বলে ফেলল, নিজের রক্ষিতার জন্য এত মায়া আপনার? পাউরুটিতে কি আরেকটু জেলে দেবো? মায়ার কথার পিঠে রিজন এমন কথা শুনে মায়ার শরীর যেন কাটা গায়ে নুনের ছিটের মতো অনুভূতি হলো। কাকে মায়া দেখাচ্ছেন আপনি? আমার দরকার নেই এসব দয়ার। মেয়েটার ঘুম দেখেছ কত গভীর? আমরা এত কথা বলছি, তবুও কি সুন্দর ঘুমাচ্ছে। আগে এমন ঘুম ছিল না। তোমাকে পাওয়ার পর এত ঘুম হয়েছে। আগে তো 3 ঘন্টার ভিতরে 4 বার আম্মুর কথা জিজ্ঞাসা করতো, আর ঘুম ভাঙতো। আমার কথার উত্তর এগুলো না। মায়া বেশ রেগেই বলল, শোনো, আমি চাই আমার রক্ষিতা ভালো থাকুক, কারণ সে ভালো থাকলে তো আমাকে ভালো রাখতে পারবে, আমার মন খুশি রাখতে পারবে। রক্ষিতাদের তো এই কাজই, তাই না?
রিজনের মুখে এমন একটা কথা শুনে মায়া একদম চুপ হয়ে গেল। সে ভেবেছিল কাল রাগের মাথায় রিজন তাকে এভাবে জঘন্য একটা নাম দিয়েছিল, কিন্তু না, ঠান্ডা মাথাতেও রিজন তাকে রক্ষিতা হিসেবে গ্রহণ করেছে, স্ত্রী হিসেবে না। মায়ার ইচ্ছে করছে রিজনের তুলে দেওয়া সব খাবার বমি করে ফেলে দিতে, কিন্তু তা সে পারছে না। মায়া তখনই রিজনের সামনে থেকে উঠে গেল। মায়া উঠতেই রিজন মায়ার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? আপনার হাতে আমি খাবো না। আপনার মতো মানুষের হাত থেকে খেতে আমার ঘেন্না লাগে। হাত থেকে খেতেই ঘৃণা লাগে? মনে রেখো, রক্ষিতাদের ঘৃণা থাকতে নেই। আর শোনো, তোমার শরীরে কার বেল্টের দাগ বসে গেছে। তুমি তো জানো সব ছেলে সুন্দর নারীতে বেশি উপভোগ করে, আমিও তার ব্যতিক্রম নই। সো এখন তোমার শরীরে আমি মলম লাগিয়ে দেব। কোনো নাটকে অ্যালাউ করব না। আমার সুন্দরী নারী চাই, শরীরে এমন দাগ আমার পোষাবে না। চুপ করুন প্লিজ, চুপ করুন। আমি আর শুনতে পাচ্ছি না। আমি যদি আপনার রক্ষিতাই হই তবে আপনার সাথে আমার সম্পর্ক শুধু বিছানাই, এর থেকে বেশি কিছু না। কাঁদতে কাঁদতে বলল মায়া। ভুল, আমি আমার রক্ষিতাকে একটু আলাদা করে পেতে চাই। বলেই রিজন মায়াকে কোলে তুলে নিল, আর মায়া ছোটার জন্য ছটফট করছে। মায়াকে সোফায় বসিয়ে রিজন টেবিল থেকে মলম এনে মায়াকে তার কোলে বসিয়ে নিল। কি করছেন? ছাড়ুন আমাকে। একদম নড়বে না, চুপ করে বসো। রিজন মলম নিয়ে মায়ার পিঠে লাল হয়ে যাওয়া জায়গায় লাগিয়ে দিচ্ছে। মায়া প্রথমে কতক্ষণ ছটফট করলেও রিজনের পরশ যেন তার সব ছটফটানিকে দমিয়ে রেখেছে। সে চোখ বন্ধ করে রিজনের প্রতিটা পরশ অনুভব করছে। পিঠে মলম লাগানোর পর রিজন মায়াকে সামনের দিকে ঘুরিয়ে নিল। মায়ার শাড়ির আঁচল ফেলে দিয়ে গলায় পেটেও মলম লাগাতে শুরু করলো। মায়া চোখ বুজে আছে, তার জ্বালা করছে, কিন্তু সেগুলো যেন আবার রিজনের পরশ পেয়ে ভালো লাগাতে পরিণত হয়েছে। রিজন মায়ার শরীরে মলম লাগিয়ে দিচ্ছে আর নেশাগ্রস্তভাবে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়ার হঠাৎ খেয়াল হলো রিজন এসব কিছুই মন থেকে করছে না, তাই সে তার ভালো লাগাগুলোকে দূরে ঠেলে দিয়ে রিজনকে ধাক্কা দিয়ে উঠে গেল আর নিজের শাড়ি ঠিক করতে লাগলো। কিন্তু রিজনের ঘোর তখন কাটেনি। সে সোফা থেকে উঠে মায়াকে টান দিয়ে তার দিকে ফেরালো, তার গলায় নাক ঘষতে লাগলো। মায়া যেন আর নিতে পারছে না, এগুলোতে রিজন স্ত্রী হিসেবে করছে না, তবে সে কেন এসব মেনে নেবে? তাই মায়া রিজনকে জোরে ধাক্কা দিয়ে তাল সামলাতে না পেরে রিজন ফ্লোরে পড়ে গেল, আর তার হাতের সাথে লেগে পাশে থাকা পানির গ্লাসটাও ভেঙে গেল। এবার হিয়ার ঘুম ভেঙে গেল। কি হয়েছে আম্মু? বাবা, তুমি নিচে বসে আছো কেন? মামুনি, তোমার আম্মু আমাকে মেরেছে। আম্মু, তুমি বাবাকে কেন মেরেছো? আর তোমরা একা একা মারামারি খেলছো কেন? আমিও খেলবো। মায়া রিজনের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, আর রিজন মায়ার দিকে তাকিয়ে ডেবিল হাসি দিচ্ছে। আজ খেলা শেষ মা, আরেকদিন খেলবো, চলো ব্রাশ করে আসি। বলেই মায়ার হিয়াকে কোলে নিয়ে বাথরুমে চলে গেল। কুলি করা শেষ করে হিয়া দাঁত বের করে হাসি দিল। ব্রাশ করা শেষ। তারপর মায়া হিয়াকে কোলে নিয়ে আবার রুমে ফিরল। রিজন ফোনে কথা বলছে। মায়া রুমে আসার পরই ফোন রেখে রিজন মায়াকে বলল, আজ রাহি আসবে, এখন থেকে এখানেই থেকে পড়াশোনা করবে। ও আচ্ছা, কখন আসবে? রওনা হয়ে গেছে, 4 ঘন্টার ভিতরে চলে আসবে। আচ্ছা, আমি তাহলে সব রেডি করে রাখি ওর জন্য। রাহি হলো রিজনের বোন, দেশের বাহিরে থাকে। মায়ার সাথে ওর অনেক ভাব। রাহি মায়ার 5 বছরের ছোট। ছোটবেলা প্রায়ই মায়ার কাছে চুল বাঁধতে আসতো, সাজুগুজু করতে আসতো। যাক, এই বাড়িতে একটা এমন মানুষ পাওয়া যাবে যার সাথে মায়া একটু মন খুলে কথা বলতে পারবে ভেবেই মায়ার মনটা খুশি হয়ে গেল। মায়া সারাদিন রাহির জন্য রান্নাবান্না করলো, রাহির রুম ভালো করে গুছিয়ে রাখলো, আর সাথে তো হিয়া ছিলই, সারাক্ষণ মায়াকে আম্মু আম্মু করে নানা প্রশ্ন করেছে, আর মায়াও কাজ করতে করতে সব প্রশ্নের উত্তর দিয়েছে। ভালোই মামের সময় কেটেছে। বিকেল 4টার দিকে কলিং বেল বাজতেই মায়া দরজা খুলল। হাসি মুখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে রিজন ব্যাগ হাতে। মায়ার বুঝতে বাকি রইল না সামনে দাঁড়িয়ে থাকা সেই পিচ্ছি মেয়েটাই রাহি। মায়া রাহিকে জড়িয়ে ধরলো, আর রাহিও ভাবি বলে মায়াকে জড়িয়ে ধরলো। কেমন আছো ভাবি? তুই কত বড় হয়ে গেছিস রাহি। তুমি কি ভেবেছিলে আমি সেই ছোট্ট মেয়েটা থাকবো? না, তবে ভাবিনি সেই ছোট্ট মেয়েটাকে এত বড় দেখব।
কথা বলতে বলতে সবাই ভেতরে এলো। রিজন ব্যাগপত্র নিয়ে বাহিরের রুমে রাখলো। রাহি অনেকটা পথ এসেছে, তাই খেয়েই বিছানায় গা এলিয়ে দিল। রাত 8টা। মায়া চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। ভাবি, একা একা দাঁড়িয়ে আছো কেন? মায়া পেছনেই তাকাতেই রাহিকে দেখলো। মায়া হেসে দিল। তুই উঠে গিয়েছিস? হ্যাঁ, অনেক ক্লান্ত ছিলাম ভাবি, তাই ঘুমিয়েছিলাম। রাতে আর ঘুম হবে না, আর তোমাকেও কিন্তু ঘুমোতে দেব না। আচ্ছা, আমিও ঘুমাবো না, অনেক গল্প করব। ভাবি চলো ছাদে যাই, ওখানে বসে গল্প করব। তারপর রাহি আর মায়া ছাদে গেল। ভাবি, আমি জানি তোমার বিয়ে কিভাবে হয়েছে, আর এটাও জানি 6 বছর আগে তোমার কোনো ভুল ছিল না, কারণ আমি তোমাকে ভালো করে চিনি। কাউকে কষ্ট বা ধোঁকা দেওয়ার মেয়ে তুমি না। ভাবি, আমাকে বলো কি হয়েছিল। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো। রিজন ভাই নবম শ্রেণীতে আমাদের পড়াশোনা শুরু করলো। তুই তো জানিস আমি সবসময় রিজন ভাইয়ের সাথে অনেক দুষ্টুমি করতাম, আর রিজন ভাই আমার উপরে রেগে যেত। আমরা প্রতিবেশী ছিলাম, আমাদের দুই পরিবারের বন্ধুত্বটা সুন্দর ছিল। বাবা আর দাদি চেয়েছিল বন্ধুত্বটা আরও অটুট হোক, তাই আমাকে অথবা ছায়াকে তোদের বাড়ির বউ করে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আমরা যখন 10ম শ্রেণীতে উঠলাম, তখন একদিন শুনলাম যে তোদের বাসা থেকে আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু কার জন্য এসেছে তা জানতাম না। ছায়া হঠাৎ রুমে এসে বলতে লাগলো, আমার রিজওয়ান ভাইয়াকে অনেক ভালো লাগে মায়া, ভাইয়াকে না পেলে আমি মরেই যাব। আর ছায়ার এই কথা মাও শুনে ফেলে, তাই রিজন ভাইয়ের সাথে ছায়ার বিয়ে ঠিক করে। 3 দিনের ভেতরে সব কিছু ঠিক হয়ে যায়। আর তুই তো জানিস ছায়ার মুখে কালো ছুপ ছুপ দাগ ছিল, এই জন্য ছায়া অনেক মন খারাপ করত। বিয়ে ঠিক হওয়ার পরে ছায়া বেঁকে বসে যে সে এই কালো দাগের ট্রিটমেন্ট না করিয়ে বিয়ে করবে না, তাই বাবা তার এক ডাক্তার বন্ধুকে ফোন করিয়ে মাত্র 2 দিনের ভেতরে এই দাগের ট্রিটমেন্ট করার প্লাস্টিক সার্জারি করায়। রিজন ভাইয়াকে আমিও মনের কোণে কোথাও একটা জায়গা করে দিয়েছিলাম, তাই তাকে হারানোর কষ্ট আমারও ছিল। ছায়া রিজন ভাইয়ের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল। ছায়া আমাকে বলেছিল ওর মুখ ঠিক হওয়ার কথা যেন আমি রিজন ভাইকে না বলি, শুধু এতটুকু বলতে চেয়েছিল যে তার জন্য একটা সারপ্রাইজ আছে। ছায়া আর আমি জমজ ছিলাম, আর ওর মুখ ঠিক হওয়ার পর তো আমাদের দুজনকে কেউ আলাদাই করতে পারেনি। আমি রিজন ভাইকে ফোন দিতাম, সেদিন কষ্ট আমারও হচ্ছিল, কিন্তু আমি ভেবেছিলাম ছায়ার মতো রিজন ভাইও আমাকে ছায়াকে পছন্দ করে, ওদের মাঝে আমি আসতে চাইনি। সেদিন অনেক রাত, প্রায় 12টার দিকে আমি রিজন ভাইয়াকে ফোন দিলাম, দিয়ে অনেক কথা বললাম, আর তার জন্যই সারপ্রাইজ আছে তাও বললাম। কিন্তু সেদিন রিজন ভাইয়ার কথায় অনেক ভালোবাসা জড়ানো ছিল। আমি তখনও বুঝিনি রিজন ভাইয়া ছায়াকে না আমাকে ভালোবাসে। পারিবারিকভাবে বিয়েটা হচ্ছিল এক প্রকার হুট করেই, কথা বলা বা জানাজানির সুযোগ ছিল না। পরের দিন সকালে শুরু হলো বিয়ের তোড়জোড়, 2টার দিকে বিয়েও হয়ে গেল। সেদিন সবাই মিলে অনেক মজা করলো, বাসর হলো, শুরু হলো এক নতুন জীবন। ছায়া আর রিজন দুজনেই খুব খুশি ছিল, কিন্তু পরের দিন ছায়া কাঁদতে কাঁদতে বাসায় আসলো। তারপর যা হলো তা শুনে আমরা কেউই ঠিক থাকতে পারিনি। সকালে রিজন ছায়াকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, রাত 12টায় ফোন দিয়ে সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিলে, বাসরাত হয়ে গেল, আমার সারপ্রাইজ তো পেলাম না। ছায়া অবাক হয়ে উত্তর দিয়েছিল, কেন, এই যে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি, এই যে আমার মুখ ঠিক হয়ে গিয়েছে। তখন রিজন ভাই জানতে পারে সে মায়াকে নয় ছায়াকে বিয়ে করেছে। ছায়া অনেক লাজুক, বিয়ের পর লজ্জায় কোনো কথাই বলতে পারেনি। তখন রিজন ভাই চেঁচামেচি করে বাড়ি মাথায় করে, আর তখন বাবা মায়ের থেকে জানতে চায় যে তার তো মায়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে ছায়ার সাথে কেন বিয়ে হলো। ছায়া বাড়ি আসার পর একে একে রিজন ভাইয়ার পরিবারের সবাই আমাদের বাসায় আসে, আর একই প্রশ্ন, আমার বাড়ির লোক কে করে। অনেক চেঁচামেচির পর দাদি আর মা কান্না করে দিয়ে সবাইকে বলে যে ছায়া রিজনকে অনেক পছন্দ করত। ছোটবেলা থেকে ছায়া অনেক জেদের বসে নিজের ক্ষতি করলেও পিছুপা হয় না, তাই মা আর দাদি ছায়াকে বাঁচাতে প্ল্যান করে রিজন ভাইয়া আর ছায়ার বিয়ে দিয়েছিল। এসব কথা জানতে পেরে রিজন ভাইয়া রাগে আমার আর ছায়াকে এসবের জন্য দায়ী করে, আর আমাকে জোর করে নিয়ে বিয়ে করতে চায়। কিন্তু ছায়াকে বাঁচাতে আর পরিবারের সম্মানের কথা ভেবে আমি রিজন ভাইয়াকে অপমান করি আর বলি আমি তাকে ভালোবাসি না। আর সেই রাগেই রিজন ভাইয়া বাড়ি থেকে বের হয়ে যায়। 2 মাস পর ছায়া প্রেগনেন্ট হয়।
সন্তানের খবর শুনে কোনো বাবারই রাগ করে থাকতে পারে না। সন্তানের কথা ভেবেই রিজন ভাইয়া ছায়াকে ফিরিয়ে নেয় আর সবার থেকে আলাদা হয়ে ঢাকায় চলে আসে। জানি ছায়ার অনেক খেয়াল ও রাখে, কিন্তু মনে মনে আমাকেই ভালোবেসে যায়। ছায়ার সাথে প্রতিদিন কথা হতো, ও আমাকে বলতো রিজন ওর অনেক খেয়াল রাখে, কিন্তু হয়তো ছায়া বুঝতো যে রিজন ভাই আমাকেই ভালোবাসে, তাই সন্তান জন্ম দেওয়ার সময় অভিমান করে চলে গেল। আল্লাহ ওকে সব কষ্ট থেকে মুক্তি দিল। মায়ের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভাবি আমি এগুলো জানতাম, তবে এতটা খুলে জানতাম না। ভাইয়ার বিয়ের 1 মাস আগেই আমাকে ইন্ডিয়ান স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, তোমাদের থেকে আলাদা হয়ে যায়। রে। তারপর ছোট্ট হিয়াকে আমি কোলে তুলে নিই। ছোট্ট হিয়া আমাকেই মা বলে চেনে। কলেজ শেষ করে বাকিটা সময় হিয়ার দেখভাল করা আমার নিত্যদিনের কাজ। তবে হিয়া যেন আমার জীবনে এক আলাদা ভালো লাগা। কিন্তু রিজন ভাই আমার সাথে আর কথা বলে না। মাস্টার্স এই 2 বছর রিজন ভাইকে ঢাকায় থাকতে হয়ে বাধ্য হয়ে, আর হিয়াকেও তার কাছে নিয়ে রাখতে পারে না। পড়াশোনা, চাকরি, হিয়ার জন্য নিজের লাইফটাকে গোছানো শুরু করে। এর মাঝে আমার সাথে কোনো কথা বলে না। সময় কেটে যায়, হিয়া আমাকে কাছেই বড় হয়। আমি ইন্টার পরীক্ষা দিই আর রিজন ভাইয়াও মাস্টার্স শেষ হয়। তখন একদিন বাসায় ফিরে শুনি হিয়াকে নিয়ে গেছে রিজন ভাই। আমি পাগলের মতো হয়ে যাই, কারণ হিয়াকে ছাড়া আমি থাকতে পারি না। হিয়ার মা ডাককে, হিয়ার দুষ্টুমি সব যেন আমাকে ঘিরেই ছিল। প্রায় 2 মাস কেটে যায়, অনেক খুঁজেও রিজন ভাই আর হিয়ার কোনো খোঁজ পায় না। আমি অসুস্থ হয়ে পড়ি, আর তখন আমার লাইফে নিলয় আসে। ভালো বন্ধুর মতো আমার পাশে থাকে। হিয়ার যাওয়ার পর আমার মনে হচ্ছিল বেঁচে থাকার মানেটাই হারিয়ে ফেলেছি। জানো, মাঝরাতে শুনতাম আমার হিয়া আমাকে আম্মু আম্মু বলে ডাকছে। আমি তখন পাগলের মতো করতাম। ছায়া আমার 5 মিনিটের ছোট ছিল, আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি ছায়াকে হারিয়েছিলাম, আর হারিয়েছিলাম ছায়ার একটা অংশকে। 2 বছর 6 মাস বন্ধুত্বের পরে নিলয় আমাকে জানালো ও আমাকে ভালোবাসে। ভাবলাম একটা সময় তো বিয়ে করতেই হবে, আর নিলয় এভাবে আমার পাশে থেকেছে, ওকে আমি ফেরাতেও পারিনি। তারপর ওর সাথে পথ চলা, কিন্তু কখনো আমি ওকে আমার বয়ফ্রেন্ড ভাবিনি। আগে যেমন বন্ধু ছিলাম তেমনই। তারপর বিয়ে ঠিক হলো, আর বিয়ের দিন তোমার ভাই আমাকে কোলে তুলে আনলো। একটা মেয়ে আমাকে মিষ্টি আর শরবত খাইয়েছিল। তারপর আমি জ্ঞান হারাই, আর যখন জ্ঞান ফিরে তখন নিজেকে এখানে পাই, ফিরে পাই আমার হিয়াকেও। রাহি চুপ করে মায়ার কথা শুনছে। ভাবি অনেক কিছু হয়েছে তোমার সাথে, একটু ভুল বোঝাবুঝির জন্য এতগুলো বছর নষ্ট হলো, আর সবাই কত কষ্টও পেল। শুধু এতগুলো বছর না রাহি, আমার জীবনের সুখের ঠিকানা নেই। তোর ভাইয়া এখনও আমাকে ভুল বোঝে, এখনও আমাকেই সব কিছুর জন্য দায়ী ভাবে। সে মনে করে অন্য কারো প্রেমে পড়ে আমি আর ভালোবাসা বুঝতে পারিনি। অনেক রাত হয়েছে রাহি, চল নিচে যাই। হিয়া হয়তো এতক্ষণ ওর বাবাকে জ্বালিয়ে মারছে আমাকে না পেয়ে। চলো ভাবি। চোখ মুছতে মুছতে বলল মায়া। তারপর মায়া আর রাহি নিচে চলে গেল। পাশের বাসার ভাবি এসে রাহির সাথে গল্প করছে। হিয়া, বাবা কই? জানি না আম্মু, তুমি কোথায় ছিলে? এই তো মা, সাথেই ছিলাম। ভাবি আমি এসেছিলাম হিয়াকে দেখতে, এসে দেখি আপনারা কেউ নেই, মেয়েটা একা, তাই ওর সাথে বসে গল্প করছিলাম। ধন্যবাদ ভাবি, আমার ননদ এসেছে তো। রাই, গল্প করতে করতে কিছু খেয়াল নেই। অনেকক্ষণ এসেছি ভাবি, এখন যাই। আচ্ছা ভাবি, আবার আসবেন। রাহি, তোমার ভাইয়া কই বলো তো? মেয়েটাকে তোমার ভাইয়ার কাছে দেখে সাথে গেলাম, সে কি করে মেয়েটাকে একা রেখে কোথাও চলে গেল? 20 মিনিট পর রিজন ফিরল, চোখগুলো লাল হয়ে আসে। কিরে ভাইয়া, কোথায় গিয়েছিলে হিয়াকে একা ফেলে? রিজন আর কিছু না বলে রাহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিজন কান্না করে যাচ্ছে, রাহি কিছুই বুঝতে পারছে না, আর এটাও বুঝতে পারছে না যে রিজন কান্না কেন করছে। হ্যাঁ, কি হয়েছে বলো? রিজনের কান্না যেন আজ বাঁধ ভেঙেছে। ছেলেরা এমনভাবে কাঁদে, এটা হয়তো কোনো দিনও কেউ বিশ্বাস করবে না। রিজন কাঁদতে কাঁদতে বলল, রাহি, আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখবি? আমার হাতে সময় কম রাহি। এতদিন মায়াকে আমি যে কারণে কষ্ট দিয়েছি, সে কারণটা আমি আর নিজের ভেতরে পুষে রাখতে পারছি না, আর না পারছি মায়াকে আর কষ্ট দিতে। কিন্তু কি হয়েছে আমাকে না বললে আমি বুঝবো কিভাবে ভাইয়া? রাহি, মায়াকে তুলে এনেছিলাম কারণ আমি মায়াকে আর হিয়াকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম। কারণ আমি ভেবেছি হিয়ার মা দরকার। আমি অন্য কাউকে হিয়ার মা করে আনলে সে আমার স্ত্রী হবে, হিয়ার মা নাও হতে পারে। মায়াকে ভালোবাসার জায়গাটা আমি ছায়াকে দিতে পারিনি, অন্য মেয়েকে কিভাবে দিতাম? আর আমার হিয়াও মায়াকে মা বলে জানে। 2টা বছর নিজের সন্তানের মতো মায়া হিয়াকে বড় করেছে।
একটা সময় হিয়াকে রাগে আমি মায়ের থেকে আলাদা করে দিয়েছিলাম, কিন্তু হিয়া বড় হতে লাগলো, মায়াকে নিজের মা জেনে। 3 বছর পর ফিল করলাম যে হিয়ার মায়াকে প্রয়োজন, সাথে আমারও। তাই সব অভিমান বলে মায়ের কাছে ফিরে এলাম আমি আর হিয়া। কিন্তু যেদিন ফিরলাম সেদিন জানতে পারলাম মায়ের বিয়ে হয়ে যাচ্ছে। সেই সময় আমার মাথায় কিছুই কাজ করছিল না, শুধু এতটুকু ভেবেছিলাম যে আমার জীবনে মায়াকে দরকার, নয়তো এবার আমি মরেই যাব। জানিস রাহি, আমি জানতাম মায়ের কোনো দোষ ছিল না 6 বছর আগে, কারণ জেনে বুঝে মায়া কাউকে কষ্ট দিতে পারে না। তবে এটা বুঝতে আমার অনেকটা বছর কেটে গেল। ভেবেছি মায়াকে তুলে নিয়ে বিয়ে করে ভালোবাসা দিয়ে মায়ের কষ্টগুলো মুছিয়ে দেব, কিন্তু মায়াকে তুলে আনার পর জানতে পারলাম আমার ব্রেন টিউমার। তখন মায়া আমার বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার অফিসের এক কলিগ ফোন করে আমাকে রিপোর্টের কথা জানায়, কারণ যেদিন মায়াকে তুলে আনলাম তার 2 দিন আগে আমি টেস্ট করাই। মায়াকে আনার পর যখন জানতে পারি আমার হাতে সময় নেই, তখনই ডিসিশন নেই যে মায়ের হাতে হিয়াকে তুলে দিয়ে আমি চোখ বুঝবো। কিন্তু মায়া যে বড্ড ভালো, এসব জানার পরও হয়তো জীবনের কখনো বিয়ে করবে না, হিয়াকে নিয়ে বাকি জীবন কাটাতে চাইবে। পরে আবার চিন্তা করলাম এতটা সেলফিশ আমার হওয়া ঠিক হবে না, তাই আমি এমন সব কাজ করতে লাগলাম যাতে মায়া আমাকে অনেক ঘৃণা করে আর নতুনভাবে কারোর সাথে জীবন শুরু করতে পারে। আমি জানি হিয়াকেও নিজের মেয়ের মতোই ভালোবাসবে। রিজন আর কথা বলতে পারছে না, গলা যেন ধরে আসছে। কথা বলতে বলতে মাথা তুলে তাকাতে রিজন দেখলো ছলো ছলো চোখে মায়া দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ মায়া রিজনের সব কথা শুনে ফেলেছে। রিজন মায়াকে কিছু বলতে যাবে তার আগেই মায়া দৌড়ে তার রুমে চলে গেল, আর পেছনে পেছনে মায়া মায়া বলে ডাকতে ডাকতে রিজন আর রাহিও গেল। মায়া দরজা বন্ধ করে দিয়েছে। ভেতর থেকে মায়ার চিৎকার করে কান্নার আওয়াজ আসছে। মায়া প্লিজ দরজা খোলো, আমার কথা শোনো। কেন রিচক ভাই, কেন এটা করলেন আপনি? আমার ভালো থাকার চিন্তা কে করতে বলেছিল আপনাকে? মায়া আমার কথা শোনো। চিৎকার করে কেঁদে যাচ্ছে মায়া। রিজন অনেকবার মায়াকে ডেকেছে, কিন্তু মায়ার কান্না ছাড়া আর কোনো আওয়াজই আসেনি ভেতর থেকে। একটা সময় মায়ার কান্না আর শোনা যাচ্ছে না। এবার রিজন ভয় পেয়ে গেল। ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিজন। হঠাৎ দরজা খোলার শব্দে ওপরের দিকে তাকালো। তারপর রিজন যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। লাল টকটকে বেনারসি, হাতে চুড়ি, বধূ বেশে দাঁড়িয়ে আছে মায়া। মায়া, আমাকে কেমন লাগছে রিজন ভাই? মায়ার এমন কথা শুনে রিজন বেশ অবাক। কি উত্তর দিবে তা বুঝতে পারছে না রিজন। আমাকে দেখতে ভালো না লাগলেও আপনাকে আমার বিয়ে করতে হবে রিজন ভাই। মায়ের কথা জাস্ট থ হয়ে গেল রিজন। রাহি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গিয়েছিল। মায়া এসব কি বলছো? কেন বলছো? কাজী সাহেবকে ফোন দিন। মায়া প্লিজ এসব পাগলামো বাদ দাও, তোমার পুরোটা জীবন পড়ে আছে। এতদিন আপনি পাগলামি করেছেন, আর এখন আমি সেগুলোকে ঠিক করতে চাচ্ছি, আর এখন আপনি আমাকেই পাগল বলছেন? আপনি এমন কেন রিজন ভাই? মায়া প্লিজ স্টপ। আপনি কাজীকে ফোন করবেন নাকি আমি এই ছুরিটা নিজের গলায় চালাবো? আসলে নিচ থেকে ছুরি বের করে। রিজনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। মায়া এসব কি পাগলামি করছে রিজন বুঝতে পারছে না। আজ মায়ার জায়গায় ছায়া হলে হয়তো মেনে নেওয়া যেত, কারণ ছায়া এসব পাগলামি সব সময় করত, কিন্তু মায়া এমন কখনো করেনি। মায়া প্লিজ ছুরিটা আমাকে দাও। কাজীকে ফোন করুন রিজন ভাই। মায়া প্লিজ। মায়া ছুরিটা উঁচু করে ধরলো। রিজন রাহি রাহি বলে রাহিকে ডাকতে শুরু করলো। রাহি এসেও মায়াকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মায়া নাছোড়বান্দা, কারোর কথা শুনবার নয়। উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে কাজীকে ডাকলো বিয়ে পড়ানোর জন্য। কাজী আসলো, বিয়ে পড়ানো শুরু হয়েছে। মায়া ওর 2টা ফ্রেন্ডকেও আসতে বলল। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, কিন্তু রিজন কোনোভাবেই স্থির হতে পারছে না। আজ তো তার খুশি হবার কথা, কিন্তু সে খুশি হতেও পারছে না। মহান আল্লাহ মাঝে মাঝে আমাদের কঠিন পরীক্ষা নেন। বিয়ে পড়ানো হয়ে গেল। হিয়া মায়ার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আম্মু এখানে কি হচ্ছে? মায়া হিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি সারা জীবনের জন্য যেন আমার হিয়া মায়ের কাছে থাকতে পারি, তাই বাবাকে প্রমিস করলাম মা। এরপর বাবা যদি প্রমিস ভাঙতে চায় আমরা দুজন বাবাকে পট্টি দিব। ওকে? ওকে আম্মু, দুজনে পিট্টি দিব।
রিজন সেখানে আর বসলো না, একবার মায়ার দিকে তাকিয়ে হন হন করে নিজের রুমে চলে গেল। মায়া হিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। প্রায় 3টা বেজে গেছে। খুব অল্প সময়ে এত কিছু হয়ে গেল। রাহি হিয়াকে ওর রুমে নিয়ে গেল আর মায়া রিজনের কাছে গেল। আজ মায়া আর রিজনের বাসর রাত। প্রতিটা মেয়ের এই রাতটা নিয়ে হাজারো স্বপ্ন থাকে, আর মায়ারও আছে। মায়া রুমে ফিরেই দেখলো রিজন মাথার উপরে এক হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। এই, তুমি শুয়ে আছো কেন? বাসর রাতে কেউ ঘুমায়? রিজন চোখ তুলে তাকালো। মায়া অনেক পাগলামো করেছো, আর কোনো পাগলামি আমি মেনে নেব না। মায়া আস্তে করে রিজনের বুকে মাথা রাখলো। রিজন ভাই, তোমার সাথে অনেকটা পথ চলা বাকি আমার। এভাবে হাল ছেড়ে দিলে আমার কি হবে? রিজন নিজেকে আর আটকাতে পারছে না। রিজনও মায়াকে নিজের বুকে চেপে ধরলো। আমার কিছুই করার নেই মায়াবতী, আমি নিরুপায়। মায়া মাথা তুলে তাকালো। আজ কত বছর পর আবার রিজন তাকে মায়াবতী বলে ডাকলো। একবার রিজনের দিকে তাকিয়ে মায়া আবার রিজনের বুকে মাথা রাখলো। আচ্ছা, আমাদের একটা মেয়ের নাম তো হিয়া, আরেকটা মেয়ের নাম কি হবে? রিজনের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। প্লিজ মায়া। রিজন কিছু বলতে যাবে তখনই মায়া রিজনের ঠোঁট চেপে ধরলো এক আঙ্গুল দিয়ে। ভালোবাসা পবিত্র যদি তা হয় স্বামী স্ত্রীর ভালোবাসা, তবে আল্লাহ নিজেই সে ভালোবাসাকে মিলিয়ে দেয়। আমি জীবনে অনেকবার হেরে গিয়েছি, কিন্তু জানো আমার আল্লাহ অনেক মহান। সে আমাকে সব হারানোর পরেও তোমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এখন আবার পরীক্ষা নিচ্ছে আমার, যে আমি শেষ অবধি তার উপরে ভরসা রাখতে পারি কিনা। এই পরীক্ষায় পাশ করলেই সে আমাকে আমার উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ বলেছেন সে যদি আমাদের কিছু নিয়ে নেয় তবে তার থেকেও উত্তম কিছু আমাদের দান করেন। মায়ার কথা শুনে যেন রিজন ভরসা পাচ্ছে। হয়তো মনে জেগে উঠেছে হাজারো স্বপ্ন। মায়া রিজনের বুকেই রাতটা পার করে, যেন মায়া পেয়ে গেছে তার আসল সুখের ঠিকানা। সকালের ঝলমলে রোদের আলো ঘিরে ধরে রিজন আর মায়াকে। রিজন উঠবার চেষ্টা করলে মায়া তাকে আরো শক্ত করে চেপে ধরে। এখন ওঠা লাগবে না। মায়া, সকাল হয়ে গেছে। তো কি হয়েছে, আর একটু? রিজন মুচকি হেসে আবারও মায়ার চুলে হাত ডুবিয়ে দেয়। মায়া, যখন আমি থাকবো না তখন সকালের আলো গায়ে পড়লে ভেবে নেবে আমি রোদ হয়ে তোমার গায়ে আলো ছড়াচ্ছি। মায়া এবার রিজনের দিকে রেগে তাকালো। এসব কি বলছো তুমি? তুমি কি চাও আমি কালকের মতো আবার ছুরি ধরি? রিজন আর কিছু না বলে মায়াকে শক্ত করে ধরে, আর মায়াও রিজনকে শক্ত করে ধরে বলে, তোমার কিচ্ছু হবে না, আল্লাহর উপরে ভরসা রাখো। একটু পরে রুমে নক করছে কেউ। রিজন মায়াকে ছেড়ে রুমের দরজা খুলতেই দেখলো হিয়া দাঁড়িয়ে আছে, আর সাথে রাহিও। রিজন হিয়াকে কোলে নিয়ে মায়ের কাছে গেল। কি হয়েছে মা? আমার মাটাকে কে মেরেছে? ইস, কাঁদতে কাঁদতে কি অবস্থা হয়েছে আম্মুটার। বিছানা থেকে উঠতে উঠতে মায়া হিয়াকে বলছে। মায়া রিজনের পাশে হিয়া লাফ দিয়ে রিজনের কোল থেকে মায়ের কোলে লাফিয়ে পড়ল। আমি তো ভেবেছি তুমি আবার হারিয়ে গেছো আম্মু। না মা, আমি আর কোথাও হারাবো না, আমি আছি তো। ভাবি আমাকে সকাল থেকে দিনে তারা দেখিয়ে দিয়েছে, কিভাবে সামলাও এই দুষ্টুটাকে। কাকে কি বলছিস রাহি? তোর মনে নেই ছোটবেলা তোর ভাবি কি পাজি ছিল? জামাত চাচ্চুর জানালার সব কাজ তো তোর ভাবি ভেঙেছে ক্রিকেট খেলে। মা যেমন তার মেয়ে তেমনই হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমার আর এত গুনগান করতে হবে না, আমার মেয়ে আমারই মতো। রাহি, চলো তো নাস্তা বানাই আমরা। আর আম্মু, তুমি বাবার সাথে ব্রাশ করে নিচে আসো। হিয়া মায়ার গলা আরো শক্ত করে চেপে ধরল, মানে সে এখন মায়াকে ছাড়বে না, মায়ার কোলেই থাকবে। মায়া তারপরও রিজনের কাছে হিয়াকে দিয়ে নিচে গেল। রাহি আর মায়া নাস্তা বানাচ্ছে, রিজন হিয়াকে ফ্রেশ করে নিচে নামছে। বাহিরে মেঘ করেছে অনেক, চারদিক এক ভয়াবহ অন্ধকার বিরাজ করছে। রাহি, আজ মনে হয় ঝড় হবে। ভাবি দেখো না, একটু আগে কি সুন্দর রোদ ছিল, আর এখন এই অবস্থা। মায়া আর রাহি নাস্তা বানিয়ে টেবিল সাজিয়ে ফেললো। রিজন আর রাহি খাচ্ছে, আর মায়া হিয়াকে খাইয়ে দিচ্ছে। পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে খাচ্ছে হিয়া, আর সবাই কথা বলছে একে অপরের সাথে। রাহির ভর্তির ফর্ম আজই তুলতে হবে। 11টার দিকে চারিদিক আলোকিত হয়েছে একটু, এই সুযোগে রাহি বের হবে। কিন্তু রিজন রাহিকে একা ছাড়বে না, আর রিজনের এই অবস্থা যখন তখন মাথা ব্যথা শুরু হবে, তাই সেও যেতে পারছে না। তাই রিজন তার এক
কাছের বন্ধুকে ফোন দিয়ে বলল রাহিকে নিয়ে একটু বের হতে। আর রাহির বের হওয়ার কথা শুনে হিয়াও বায়না করছে ফুপির সাথে ঘুরতে যাবে, তাই হিয়াকে সাথে নিয়ে রাহি বের হলো। সাইফ রিজনের খুব ভালো বন্ধু। রাহির সাথে আগে কখনো দেখা হয়নি সাইফের, তাই রাহি একটু আনইজি ফিল করছিল, কিন্তু হিয়া বকবক করেই যাচ্ছিল। আচ্ছা আঙ্কেল, তোমাকে গাড়ি চালানো কে শিখিয়েছে? কেউ না মামুনি, আমি নিজেই চেষ্টা করতে করতে শিখেছি। তাই? জানো, আমাকে সাইকেল আমার বাবা চালানো শিখিয়েছে। তাই নাকি মামুনি? হিয়া চুপ করো, কথা বললে গাড়ি চালাতে সমস্যা হয়। আমার বেলা কিন্তু তা নয়, কথা বললে গল্প করতে করতে গাড়ি চালাতে আমার বেশ ভালো লাগে। আচ্ছা মামুনি, তোমার ফুপি কি কম কথা বলে? হ্যাঁ তো, আর শুধু আমাকে বকা দেয়। হিয়া চুপ করো। এই তুমি ওকে বকা দাও, বেচারি ওর কষ্টের কথা আমার সাথে শেয়ার করছে, তাও তুমি আমার সামনে ওকে বকা দিচ্ছ। এইবার রাহি রেগে তাকালো সাইফের দিকে। এই যে মিস, রেগে তাকিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। রাহি আবার অন্যদিকে তাকিয়ে রাগে গজগজ করতে লাগলো আর ভাবতে লাগলো ভাইয়া কেন এই বাচ্চার লোকটার সাথে পাঠালো, তার থেকে ভালোই ছিল সে একাই আসতো। আমাকে মনে মনে গালি দিয়ে লাভ নাই। মুচকি হেসে বলল সাইফ। রাহির একবার সাইফের দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এই দেখো না, আবার মেঘ করেছে। রাহি আর হিয়া বাসায় ফিরতে পারবে তো? চিন্তা করো না, সাইপাসের সাথে ওদের ঠিকই খেয়াল রাখবে। দুপুর 3টা অনেক বেশি। ঝড় শুরু হয়েছে। রাহিদের কাজ শেষ করে বের হতে যাবে তখনই এ ঝড়, তাই তারা একটা রেস্টুরেন্টে ঢুকে বসে আছে। রিজন জানালার ধারে দাঁড়িয়ে আছে, পেছন থেকে রিজনকে জড়িয়ে ধরল। এই চলো, বৃষ্টিতে ভিজবো। না মায়া, ঠান্ডা লাগবে। লাগলে লাগুক, তোমার ছায়াতে সব ঠান্ডা সেরে যাবে। মায়া আর কিছু না বলে রিজনের হাত ধরে টানতে লাগলো, আর রিজনও বাধ্য ছেলের মতো মায়ার পেছনে যাচ্ছে। মায়া ছাদে উঠেই ভিজতে শুরু করলো। মায়ার চুল লম্বা আর চোখের নিচের হালকা কাজল বৃষ্টির ফোঁটায় লেপটে যাচ্ছে। তাকে এখন সত্যি রিজনের সেই আগের মায়াবতীর মতোই লাগছে, যে মায়াবতী বৃষ্টি ভালোবাসে, যে মায়াবতী বৃষ্টিতে গা ভেজালে বৃষ্টিও সার্থকতা অর্জন করত। মায়া বৃষ্টিকে ভিজছে আপন মনে। রিজন অনেকক্ষণ মায়ার দিকে তাকিয়ে আস্তে আস্তে মায়ার কাছে গেল। মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানো মায়াবতী, আগে যখন তুমি আমার সাথে দুষ্টুমি করতে, আমি তোমাকে কিছু বললেই কোমরে হাত রেখে ঝগড়া করতে, তখন মনে হতো তোমার সাথে ঝগড়া করা ছাড়া আমার একটা দিনও চলবে না, আমি তো থাকতেই পারবো না। যখন তুমি ঈদের দিন আমাকে সালাম করে বলতে, রিজন ভাই আমার সালামি দিন, আর আমি তোমাকে সালামি দেওয়ার পর তোমার চোখে যে খুশি দেখতাম, তোমাকে দেখে তখন মনে হতো তুমি তোমার সব চাওয়া পেয়ে গেছো। যখন তুমি পয়লা বৈশাখে সেজেগুজে বলতে, রিজন ভাই আমাকে কেমন লাগছে বলুন তো, তখন আমার কী ইচ্ছে করতো জানো? তোমার আলতা রাঙা পায়ে আমি নিচেতে নূপুর পরিয়ে দিই। আমি যখন বলতাম তোকে ভালো লাগছে না, ভূতের মতো লাগছে, তুমি তখন মুখটা এভাবে কালো করে নিতে যেন তুমি আমার জন্যই সেজেছিলে। আর আমি তোমাকে ভূতের মতো বলায় তোমার স্বাদ যেন নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে আমার কাছে অঙ্ক বই নিয়ে আসলে অঙ্ক না বুঝলে বই খাতাকে গালাগালি করতে। মায়াবতী, তোমার সব কিছু ছিল গভীর মায়ায় জড়ানো। একটা সময় তোমাকে হারিয়ে ফেলেছি ভেবে জীবনটা শেষ করে দিতেও চেয়েছিলাম, কিন্তু তারপরে বেঁচে থাকার আর একটা মানে আসলো আমার জীবনে, আমার মেয়ে হিয়া এসে, যাকে নিয়ে আমি আবারও নতুন করে জীবন শুরু করলাম। কিন্তু আমার জীবনকে আবারও পূর্ণ করতে তুমি ফিরে এলে। ভাবলাম এবার আমি পূর্ণ, কিন্তু ভাগ্যটা কেমন দেখো। রিজনের কথা বেজে বেজে আসছে। রিজন কাঁদছে আর সাথে মায়াও, কিন্তু একটা সময় রিজন হেলে পড়ল মায়ার উপরে। কিচ্ছু হবে না, তোমার আমি বাকিটা জীবন তোমার কাছেই থাকবো। আমি, তুমি, হিয়া, হ্যাপি ফ্যামিলি। কাঁদতে কাঁদতে রিজনকে বলছে মায়া, কিন্তু রিজন আর কোনো উত্তর করছে না। রিজনের ভার পুরোটা মায়ার উপর। মায়া কথা বলতে চাচ্ছে, কিন্তু প্রতি উত্তরে রিজন কোনো কথা বলছে না। মায়া রিজনকে একটা সময় হালকা করতেই টের পেল রিজন তার জ্ঞান হারিয়ে ফেলেছে। মায়া চিৎকার করে রিজনকে জড়িয়ে ধরল। রিজনের দেহ তখন মাটিতে লুটিয়ে পড়েছে। প্রচুর বৃষ্টি। মায়া বুঝতে পারছিল না কি করবে, তাই দৌড়ে পাশের বাসায় যেয়ে দরজা
দরজা নক করা শুরু করলো। বৃষ্টির আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, আর মায়া এতটা ভয় পেয়েছে যে কলিং বেল বাজানোর কথা তার খেয়াল নেই। সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। একটা সময় মায়ার চোখ কলিং বেলের উপর পড়তেই সে একেবারে কলিং বেল বাজানো শুরু করলো। একটা সময় শিরিন ভাবি এসে দরজা খুলতেই মায়া শিরিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর নিজেকে শান্ত করে রিজনকে হাসপাতালে নেওয়ার কথা বলল। শিরিনের হাজবেন্ড আর শ্বশুর রিজনকে নিয়ে হাসপাতালে রওনা দিল, আর সাথে মায়া আর শিরিনও। 4 ঘন্টা যাবৎ রিজনকে ওটিতে নেওয়া হয়েছে। ডক্টর বলে দিয়েছে যে এই অপারেশনের পর জ্ঞান না ফিরলে কিছুই করার নেই, আর জ্ঞান ফিরলে বোঝা যাবে অপারেশন সাকসেসফুল। রাহি যখন বাসায় ফেরে, পাশের আরেক প্রতিবেশী তাকে তার ভাইয়ের অবস্থা জানালে রাহি, সাইফ আর হিয়াও সেখানে যায়। মায়ার বাড়ির লোক আর রিজনের বাড়ির লোকও এসে পৌঁছায়। ডাক্তার বের হলেই রিজনের অবস্থার কথা জানতে চায় সবাই। ডাক্তার বলে, আলোকে ডাকতে 48 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরলে কিছু কর নেই। মায়ের কোলে হিয়া, সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। মায়ের কোলে বসে মাকে জড়িয়ে ধরে বসে আছে হিয়া, আর মায়া হিয়াকে জড়িয়ে ধরেই কাঁদছে। মায়া কিছু একটা ভেবে এই রিজনকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে গেল, আর সাথে হিয়াকেও নিয়ে গেল। মায়া হিয়ার গাল ধরে বলল, মা, আল্লাহ বাবাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আল্লাহ ছোট্ট আর গুটকালদের কথা অনেক শোনে। তুমি আজ আমার সাথে নামাজ পড়ে আল্লাহকে বলবে যেন বাবাকে না নেই, আমাদের কাছে যেন ফিরিয়ে দেয়। মায়ের কথা শুনে হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ালো, আর মামে দাঁড়িয়ে গেল নামাজে। 9 ঘন্টা কেটে গেছে। মায়া আর হিয়া নামাজ পড়তে পড়তে হিয়া ঘুমিয়ে গিয়েছিল, তাই হিয়া রাহির কোলে দিয়ে আবার কেবিনে এসেছে মায়া। ঠোঁটে একটাই দোয়া, যেন তার ভালোবাসাকে আল্লাহ ফিরিয়ে দেয়। রিজনের জ্ঞান নেই, অজ্ঞান অবস্থায় বেডে শুয়ে আছে। রিজনের দিকে যতবার চোখ যাচ্ছে, মায়ার চোখ থেকে বাঁধ না নামা জল বেরিয়েই পড়েছে। এভাবেই কেটে গেল আরও 12 ঘন্টা। এর মাঝে মায়া কোরআন আর নামাজ নিয়ে কাটিয়েছে। ক্লান্ত মায়া একটা সময় জায়নামাজের বিছানাতে শুয়ে পড়ে। আস্তে আস্তে চোখ খোলে রিজন। চোখ খুলতেই প্রথমে দেখতে পায় মায়া গুটিসুটি হয়ে জায়নামাজের বিছানায় শুয়ে আছে। রিজন উঠতে চেষ্টা করলেই তার হাতে চাপ লেগে রিজন আহ করে ওঠে। মায়া এই আওয়াজ পেয়ে ধরফরিয়ে জেগে ওঠে। মায়া রিজনের জ্ঞান ফিরেছে দেখে খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছে। মায়া দৌড়ে রিজনের কাছে যায়। তোমার জ্ঞান ফিরেছে? আমি জানতাম এমনটাই হবে। আমার আল্লাহ আমাকে ঠকায়নি, সে আমার পরীক্ষা নিচ্ছিল। মায়া এক নাগারে কথা বলে যাচ্ছে। মায়া রিজনের হাত ধরে ঢুকরে কেঁদে দিল। তোমার কিছু হলে আমার আর আমার মেয়েটার কি হতো? হে পাগলি, আমার তো কিছুই হয়নি, আমি ঠিক আছি। আল্লাহ তোমাদের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য তোমাকে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাক্তারকে ডেকে আনছি। মায়া দৌড়ে যেয়ে রিজনের জ্ঞান ফেরার কথা সবাইকে জানায়, আর সাথে সাথে ডক্টরকেও ডেকে নিয়ে আসে। ডক্টর চেক আপ করছে। ইউ আর সো লাকি মিস্টার রিজন, অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে এসেছেন। এসব অপারেশন বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হয় না। সবাই রিজনকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর হিয়া চুপ করে রিজনের পাশে যেয়ে বসে আছে, যেন সে খুব ভয় পেয়ে আছে। হঠাৎ মায়া অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই মায়াকে ধরতে ব্যস্ত। রিজন উঠতে যাবে, তখনই নার্স তাকে বাধা দিল। মায়াকে উঠিয়ে পাশের বেডটাতেই শুয়ে দেওয়া হলো। ডাক্তার চেক আপ করে বলল, বেশি স্ট্রেস নেওয়ার কারণে এমন হয়েছে, চিন্তার কিছু নেই। স্যালাইন পুশ করা হয়েছে, স্যালাইন শেষ হলেই আবার ঠিক হয়ে যাবে। ভাইয়া, তুমি অনেক লাকি জানো। ভাবি সারা রাত নামাজ পড়েছে, তোমার সামনে বসে কোরআন তেলাওয়াত করেছে, আর সাথে হিয়াও ছিল। হিয়া ঘুমিয়ে পড়তে হিয়াকে আমার কাছে দিয়ে আবার তোমার কাছে এসেছে। কত চেষ্টা করলাম সবাই মিলে একটু খাওয়ানোর জন্য, একটু রেস্ট করানোর জন্য, কিন্তু কথাই শুনলো না। রিজনের পাশে বসে কথাগুলো বলছে রাহি। মায়ার জ্ঞান ফিরল রাত 10টার দিকে। জ্ঞান ফিরতে মায়া দেখলো তার হাত কেউ শক্ত করে ধরে আছে। চোখ মেলতে সে রিজনকে দেখলো। মায়া সাথে সাথেই রিজনকে জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো? তোমার কিচ্ছু হয়নি? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু আমার পাগলিটা আমার কথা ভাবতে ভাবতে নিজেই ঠিক থাকতে পারলো না। আমি খুব ভয় পেয়েছিলাম তোমার কিছু হলে আমি মরেই। মায়া আর কিছু বলার আগেই রিজন মায়ার মুখ চেপে ধরলো। কি বলছো? আর কোনো বাজে কথা বা চিন্তা না, এখন থেকে শুধু ভালোবাসার কথা, স্বপ্ন পূরণের কথা। মায়ার রিজনের বুকে আরো চেপে বসলো। হিয়া কোথায়?
ও রাহির সাথে বাসায় গিয়েছে, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, তাই আজ বুঝিয়ে পাঠিয়েছি। ডাক্তার বলেছে তোমাকে রিলিজ করবে কবে? চেক আপের জন্য 8 থেকে 10 দিন থাকা লাগবে। 8 দিন পর? অনেক বড় অপারেশন হয়েছে আপনার, এরপর থেকে নিজের অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ ডাক্তার, রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার, আমি আছি, কোনো রকম অনিয়ম আমি করতে দিব না। তারপর নিলয়কে নিয়ে বাড়ি ফিরল মায়া। সবাই অনেক খুশি, রিজন সুস্থ হয়েছে, তাই বাসায় একটা উৎসবের মতো পরিবেশ। সারা দিন অনেক হাসি ঠাট্টার ভেতর কেটে গেল। রাতে মায়া হিয়াকে কোলে করে রুমে নিয়ে যেতে চাইলে হিয়া জানায় যে আর দাদুর কাছে ঘুমাবে, তাই মায়া একাই রুমের দিকে পা বাড়ায়। কিন্তু মায়া কিছুই দেখতে পারছে না, কারণ পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ কেউ মায়ার চোখ ধরে, কানে কানে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার আরেকটা মেয়ের নাম কি দেওয়া যায় বলো তো? মায়ার বুঝতে বাকি রইল না এটা রিজন। রিজন মায়ার চোখের থেকে হাত সরাতেই মায়া দেখলো রুমে আলো আর মায়ার বিছানায় অজস্র গোলাপের পাপড়ি। মায়া রিজনের দিকে একবার তাকিয়ে রিজনকে জড়িয়ে ধরলো। রিজন মায়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আস্তে আস্তে মায়ার কপালে চুমু খেলো, আর মায়া যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রিজন ভাই, আপনি আমার সাথে এখন কোনো দুষ্টুমি করলে সবাইকে বলে দিব। তোমার বলা লাগবে না, আমাদের আরেক মেয়ে আসলেই সবাই সব কিছু বুঝে যাবে। তারপর রিজন ডুব দিল, মায়াতে হারিয়ে গেল এক পরম ভালো লাগার। অবশেষে পূর্ণতা পেল ভালোবাসা, সব অন্ধকারকে পেছনে ফেলে। রাত 1টা, মায়ার ঘুম আসছে না। চাঁদের আলো রিজনের মুখে পড়ছে, ছেলেটাকে যেন আরও বেশি সুন্দর লাগছে। মায়া পাশে থেকে রিজনের শার্টটা কোনো রকম শরীরে পেঁচিয়ে জানালার সামনে দাঁড়ালো। চাঁদের দিকে তাকিয়ে আছে মায়া, উপভোগ করছে চাঁদের আলোকে। হঠাৎ রিজন পেছন থেকে এসে জড়িয়ে ধরল মায়াকে। কি একা একা দাঁড়িয়েছো কেন? না এমনি। শোনো, বলো। নিলয়ের কাছে মাপ চাইবে, আর সব ঘটনা ওকে খুলে বলতে হবে। আমিও ভাবছিলাম। আর রাহির জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। দেখা হয়ে গেছে। কে? আরে সাহিব রাহিকে পছন্দ করতো, তাই সেদিন রাহির সাথে ওকে পাঠালাম। এখন দুজনকে পছন্দ করে। ইস, তুমি কি চালাক। হ্যাঁ, আর দুষ্টু। চলো তাহলে হিয়ার বোন দিয়ে কেনার কাজে লেগে পড়ি। বলেই রিজন আবার মায়াকে কোলে নিল। তো বন্ধুরা, আমরা তো দিয়ে কেনার কাজে লেগে পড়লাম। আপনারা যান আপনাদের নতুন কাজে। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবেন। নতুন গল্পে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।